জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ কমাতে টেকসই উপায় খোঁজার তাগিদ। ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর বললেন আইন উপদেষ্টা। পরিস্থিতি মোকাবিলায় বিচার বিভাগ ও সংস্কার কমিশনের সহায়তা কামনা। কোনো অজুহাতে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না বললেন তথ্য উপদেষ্টা। গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান। এবং ডেঙ্গুতে একদিনে আরও 7 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1211। নানা সংকটে খুঁড়িয়ে চলছে কলাপাড়া 50 শয্যা স্বাস্থ্যসেবা কেন্দ্র। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। সংবাদে এছাড়াও থাকছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সমস্ত প্রাণায়ামের মা হলো কপালভাতি। এবার বিস্তারিত। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন দেশগুলোর সবুজ শিল্প বিকাশে আর্থিক অনুদান প্রয়োজন। আজারবাইজানের বাকুতে কপ শীর্ষ সম্মেলনে চিলি ও জার্মানি আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধে দ্রুত ও টেকসই উপায় খোঁজার তাগিদ দেন তিনি। কপের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। আজারবাইজানের রাজধানীর বাকুতে হচ্ছে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP29-এর এবারের আসর। এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রয়োজন। রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশ। 2030 সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন 43% কমাতে এবং 2050 সালের মধ্যে নেট শূন্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তত 20 দেশের শীর্ষ নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেখা হয় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ও তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে। বাংলাদেশের সংস্কার ও সমৃদ্ধি আনতে সহায়তার আশ্বাস দেন তুরস্ক প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাক্ষাৎ হয় সম্মেলনের ফাঁকে। শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও বেলজিয়াম, ঘানা, বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎ হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও। ঢাকায় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দেন জিয়ান্নি। জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার ব্যস্ত সূচি সম্পর্কে ব্রিফ করে তার প্রেস উইং। সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। বুধবার কপ সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। পুরো মেসেজটা আজকে এই তার ভাষণে থাকবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ওনার এই মেসেজটাকে দেশে ঢালাও মামলার প্রবণতা দেখা দিয়েছে, যা অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কিভাবে সামাল দেয়া যায় সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা। সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও বলেন উপদেষ্টা। কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। গুজব প্রতিরোধে দেশীয় গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে টেলিভিশন মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আইন কম থাকলে গণমাধ্যম বেশি স্বাধীনতা পাবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সংবাদ মাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বর্তমান সরকারের সময়ে তা হবে না। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনকে জাগ্রত রাখতে গণমাধ্যমের ভূমিকাও চান নাহিদ ইসলাম। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি ১,২১১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪,৮০০ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকার ২ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। দর্শক, এবার ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি জানেন যে ডেঙ্গুর যে পরিস্থিতি এখন কিন্তু এই সময়ে যদি ডেঙ্গু কম থাকার কথা, সেই অবস্থা কিন্তু এখন নেই। আমরা প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ বা হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি হতে দেখছি, এবং গত ২৪ ঘন্টায় কিন্তু নতুন আরো ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাছাড়া আমি যদি বলি যে এই আজকে পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই ১ তারিখ থেকে আজকে ১৩ তারিখ পর্যন্ত কিন্তু ২৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এই আজ কিন্তু ময়মনসিংহ মেডিকেলে এই যে আমি যে ডেঙ্গু ওয়ার্ড আছি, সেই ওয়ার্ডে কিন্তু ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ২৩ জন এবং নারী রয়েছেন ৯ জন। তাছাড়া শিশু ওয়ার্ড আছে, সেই শিশু ওয়ার্ডে আমরা যেটি গতকালকে জানতে পেরেছিলাম যে সেখানেও একজন শিশু ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তো মাহমুদ, যদি বলি যে গত মাসের তুলনায় কিন্তু এই মাসেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেশি, এবং গত মাসে আমরা যেটি দেখেছিলাম পুরো মাসে ৫০৪ জন ডেঙ্গু রোগী কিন্তু ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তবে আজকে যে ১৩ তারিখ, সেই ১৩ তারিখ পর্যন্ত কিন্তু ২৪৯ জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় যে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে, এবং এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এবছর ১০ জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সতর্কতা অবলম্বন ছাড়া, সচেতন হওয়া ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। তো মাহমুদ, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। উপজেলার ডাক্তার চিকিৎসা দিতে না পেরে নিজেই রোগীদের পাঠিয়ে দেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্যকেন্দ্রে। কারণ যথাযথ চিকিৎসক ও সরঞ্জামাদি না থাকায় সব সময় সেবা দেয়া সম্ভব হয় না। এমন বাস্তবতার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়ার ৫০ শয্যার স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকটে দীর্ঘদিন ধরেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষ। একাধিকবার মন্ত্রণালয়কে অবহিত করলেও এখনও মিলছে না সুফল। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কলাপাড়া ও পার্শ্ববর্তী আমতলী, তালতলী ও রাঙ্গামালী উপজেলায় অন্তত ২ লক্ষাধিক মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুদায়িত্ব পালন করছে কলাপাড়ার ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি। সেই সাথে সহযোগিতা করছে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল। কিন্তু কোথাও যথাযথ মেলে না প্রত্যাশা অনুযায়ী সেবা। বিকাল থেকে আমি দেখতেছি পুরো মেডিকেলে একজন চিকিৎসক,
তো এত বড় একটা মেডিকেলে যদি একজন চিকিৎসক থাকে, এখানে দেখা গেছে হাজার হাজার রোগী আছে। আমাদের জায়গায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই, আমরা জরুরি বিভাগে ভর্তি হয়েছি, আমরা রোগী দেখাইতে পারিনি, এখন থেকে ডাক্তারও আসে নাই, ডাক্তার কম। যদি ডাক্তার পাইতাম তাহলে একটু আমরা খুশি হইতাম, সুখী হইতাম। হাসপাতালে কলাপাড়ার আরও উন্নত হইতো, ভালো মানের চিকিৎসা পেতাম আমরা, তাহলে তো আমার কষ্ট করে বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমাকে যেতে হতো না কষ্ট। চিকিৎসক ও সরঞ্জামাদি পর্যাপ্ত না থাকায় দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার পর্যটক ও স্থানীয়রা উপায় না পেয়ে এখানে আসলেও যথাযথ চিকিৎসা দিতে না পেরে ডাক্তার নিজেই পাঠিয়ে দেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কেন্দ্রে। জনবল সংকট থাকার কারণে আমরা যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছি, মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। এমার্জেন্সি কোনোভাবে ম্যানেজ করে আমরা সাথে সাথে পটুয়াখালী অথবা বরিশালে রেফার করা লাগতেছে। চিকিৎসা সেবা নিশ্চিতে শূন্য পদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান এই চিকিৎসক। 36টা পোস্টের এগেইনস্টে 10 জন কর্মরত আছেন, যে কারণে আমাদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা প্রতি মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়ে থাকি এবং জরুরি ভিত্তিতে যদি কিছু ডাক্তার পদায়ন না করা হয় তাহলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। জানা যায় সেবা নিশ্চিতে কলাপাড়া ও কুয়াকাটার 2 স্বাস্থ্য কেন্দ্রে 36 চিকিৎসক পদের বিপরীতে আছে মাত্র 10 জন চিকিৎসক, আর গ্রামীণ পর্যায়ে নারী ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতে 50 জন স্বাস্থ্যকর্মীর বিপরীতে আছে 18 জন। আফরিন পপি, মোহনা সংবাদ। রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় হলো নিয়মিত প্রাণায়াম করা। এর ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, সতেজ ও সবল হয় হৃৎপিণ্ড ও ফুসফুস, দূর হয় অকাল বার্ধক্য। মানসিক চাপ সামাল দিতে প্রাণায়ামের জুড়ি নেই, যা আপনি ইচ্ছে করলে বিনা খরচে ঘরে বসেই করতে পারবেন। ইয়োগা বা যোগ ব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্বে দেখবেন প্রাণায়ামের বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রতিদিন প্রাণায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় ব্যক্তিকে শান্ত রাখে এবং শরীর ডিটক্সিফাই করে। রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ পুষ্টিকর উপাদান পৌঁছে দেয়, চিন্তামুক্ত করে এবং মন শান্ত রাখে। সারা বিশ্ব জানে ইয়োগার মাধ্যমে হার্ট ভালো থাকে, উচ্চ রক্তচাপ এটা স্বাভাবিক থাকে। এক কথায় সকল রোগের মহা ঔষধ ইয়োগা। ভামরি, কপালভারতী, নারী শোধন, উজ্জয়ী, ভাস্তিকার মতো প্রাণায়ামের কৌশল আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ রাখতে এবং অবসাদ ও চাপ মুক্ত হতে সাহায্য করে। অ্যাজমা ছিল, আমার ডায়াবেটিস ছিল, এগুলো আমার কন্ট্রোল হয়ে গেছে। নাও আই এম রানিং 70, যে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন অন্তত 1 ঘন্টা করে হলো যোগা প্র্যাকটিস করে। প্রাণায়াম এমন একটি প্রাচীন যোগ অভ্যাস যা ব্যক্তির শ্বাস প্রশ্বাসের উন্নতি এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোলেস্টেরল ছিল, প্রেসার ছিল, গ্যাস ছিল। এই যোগা করার পরে গত 1 বছর যাবত কোলেস্টেরল আমার নিয়ন্ত্রণে আছে, আমার প্রেসার নিয়ন্ত্রণে আছে। আমি সারাদিন চাঙ্গা বোধ করি। এই সমস্ত স্বাস্থ্য উপকারিতা লাভের জন্য প্রতিদিন প্রাণায়ামের অভ্যাস করা উচিত। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে গৃহীত গভীর শ্বাস আপনার কর্টিসলের স্তরকে তাৎক্ষণিকভাবে কমিয়ে দিতে পারে। আমি অনেক উপকৃত হয়েছে। আমার সবচেয়ে যেটা উপকার পেয়েছে সেটা হচ্ছে এই মাইগ্রেনের ব্যথা থেকে আমি পরিত্রাণ পেয়েছি। প্রতিদিন যদি প্রাণায়াম করেন তাহলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা কিনা আপনার ওয়েট লস জার্নির প্রথম পদক্ষেপ হতে পারে। এই প্রাণায়াম ছাড়বো না, ডাক্তারের বাড়ি যাব না, প্রাণায়ামের সাথে থাকবো, দেহ মন সুস্থ রাখবো। প্রাণায়ামের আবেদন, যতদিন জীবন ততদিন যৌবন। প্রাণায়াম সম্পর্কিত শ্বাস প্রশ্বাসের কৌশলগুলো ফোকাস করার জন্য প্রতিদিন কিছু সময় বের করে আমরা সবাই আমাদের নিজের শরীরের এই পুরস্কারগুলো লাভ করতে পারি। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর মাধবদী পৌরসভা। 2006 সালে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না তেমন কোনো নাগরিক সুবিধা। বিশেষত চলমান রাস্তা ও ড্রেন সংস্কারের কার্যক্রমগুলো স্থবির হয়ে আছে। জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন, বয়স্ক ভাতা ও নাগরিক সনদ দেয়ার কার্যক্রমও প্রায় বন্ধ। আর সমস্যা সমাধানে সরকারি কর্মকর্তা নয়, স্থানীয়দের মধ্য থেকেই পৌর প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বর্তমানে নরসিংদীর মাধবদী পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু দায়িত্ব গ্রহণের 2 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বয়স্ক ভাতা এবং ওয়ারিশ সনদও পাচ্ছেন না পৌরবাসী। এতে বিপাকে পড়েছেন তারা। আমরা আন্ডার ড্রেন, পানি, জল, ময়লা ফেলাতে অনেক অসুবিধা। বৃষ্টি আসলে আটুপানি হয়ে যায়, আমরা চলাফেরায় খুব কষ্ট হয়। 3টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় যাতায়াতেও চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গরুহাটা মোড় থেকে পাঁচতলা হয়ে বিবিরকান্দি সড়ক এবং আনন্দী সহ বেশ কয়েকটি সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের লোক দিয়ে জনগণের কাজ হবে না, অনতিবিলম্বে জনগণের মধ্য থেকে যেন জনগণের প্রতিনিধি নিয়োগ করা হয়। কাম করছে ছোটখাটো রাস্তা, ছোট ড্রেন, বাড়িঘরের মেন রোডটা, মেন রাস্তাটা আজ পর্যন্ত আমরা 9 বছরের মধ্যে এই রাস্তাটাই করতে পারি নাই। যাতায়াতের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে কয়েকটি স্থানে নিজেদের টাকায় সড়ক মেরামত করছেন শিল্প মালিকরা। রাস্তা ভাঙা দেখে আমাদের গাড়ি চালাইতে অনেক সমস্যা হয়, গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাটা ভালো হইলে আমাদের সুবিধা হইতো। আমরা এই রাস্তাটা দ্রুতভাবে আমরা চাই। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসক নিয়োগ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু। আমাদের নাগরিকদের দিকে তাকিয়ে আমরা যেন এই পরিবর্তনের গুণগত মানটা আমরা নাগরিকরা ভোগ করতে পারি, সেই জন্য আপনারা অতি দ্রুত স্থানীয় প্রশাসক নিয়োগ দিন, আমাদেরকে এই ভোগান্তি থেকে উদ্ধার করুন। 2006 সালে প্রথম শ্রেণী পৌরসভায় প্রতিষ্ঠিত হয় নরসিংদীর মাধবদী পৌরসভা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 63 ফিলিস্তিনি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন এবং আহত হয়েছেন 88 জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়িয়েছে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমার সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে আমরা আলোচনায় ফিরব, তবে তার আগে দেখে নেব আমার হাতে থাকা পত্রিকার পাতায় শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। জানিয়ে দিচ্ছি তার শিরোনাম। অনুমতি 33 কোটি ডিমের, 1 বছরে এসেছে 10 লাখ। টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, তাদের শিরোনাম জানিয়ে দিচ্ছে। আলোচনায় নতুন 2 উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের দোসর দাবি করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আগামী শুক্রবার থেকে বাড়বে কুয়াশা। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসছেন ফিফা প্রেসিডেন্ট। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য চায় পর্যাপ্ত সহায়তা, প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, তার শিরোনাম 45,000 পুলিশের চেয়ার বদল। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই। হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তার শিরোনাম হাসিনাকে গ্রেপ্তারের চিঠি, ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ। বিএনপির টার্গেট নির্বাচন। দৈনিক যুগান্তর শিরোনাম ঋণ প্রবাহে বড় পতন, রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও আস্থা সংকট। COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা প্রয়োজন। দৈনিক বণিক বার্তা, তার শিরোনাম শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির অনুরোধ ইন্টারপোলকে। ব্রাজিল আর্জেন্টিনার পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশের। ধানের দেশে ভাতের কষ্ট, বঙ্গীয় জনপদ। দ্য ডেইলি স্টার, তার শিরোনাম র্যাব ওয়ান্টস টু শেড ইটস ডার্ক পাস্ট। আমরা শিরোনামগুলো দেখলাম, আলোচনায় ফিরছি আপনার কাছে সুমন মুস্তাফিজ।
প্রথমে আমরা ফিরতে চাই বা জানতে চাচ্ছি যে জলবায়ু সম্মেলন নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ শীর্ষ সম্মেলন চলছে। সেখানে এর আগের যে সম্মেলনগুলো হয়েছে সেইখানে বারবারই বলা হয়, বা এই বিগত যে সম্মেলনগুলো ছিল সেখানেও বলা হচ্ছে যে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে আর্থিক সহায়তা প্রদান করা হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হয়তো সেই সুযোগটা, প্রত্যাশিত সহায়তাটা পাচ্ছে না। এবং আমরা দেখলাম যে শিরোনামে যে আমাদের প্রধান উপদেষ্টা উনিও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা দেওয়ার কথা বলছেন। আসলে আমি জানতে চাচ্ছি যে কিভাবে করলে এই জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যারা ক্ষতিগ্রস্ত দেশগুলো আছে ক্ষতিটা পাবে বা পূরণ হবে। দেখুন, এটি তো মূলত এই আন্তর্জাতিক বেশিরভাগ সংস্থাগুলোই নিয়ন্ত্রণ করে কয়েকটি রাষ্ট্র, উন্নত কয়েকটি রাষ্ট্র, এবং দুঃখজনকভাবে তারাই হচ্ছে আপনার এই জলবায়ু ঝুঁকি তৈরির মূল কারণ। তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে, কার্বনাইজেশন হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, এগুলো তাদের অতি শিল্পায়নের কারণে। আর দুঃখজনকভাবে তার জেটটা পোহাতে হচ্ছে তুলনামূলক উন্নত দেশগুলোকে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, বাংলাদেশ তো তার তালিকার শীর্ষ জায়গায়, শীর্ষ পর্যায়ে আছে আর কি। তো সেই ক্ষেত্রে মানে বরাবরই বাংলাদেশ সহ এই অনুন্নত দেশগুলো বরাবরই আবেদন জানিয়ে আসছে যে তোমাদের সৃষ্ট প্রবলেম, এই সমস্যার সমাধানও তোমাদেরকে করতে হবে। তো সেখানে এই ধরনের যে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, আন্তর্জাতিক মানের যত আয়োজন হয় সেখানে বড় বড় কথা বলা হয়, বরাবরই বলে থাকেন উন্নত দেশগুলোর প্রতিনিধিরা, রাষ্ট্রনায়করা, কিন্তু প্রকৃতপক্ষে কাজের কাজ তেমনটা নাই। তো এইখানে যে বিষয়, সেখানে কি করলে ফান্ড বাড়বে বা বাড়ানো যাবে, এইভাবে কোনো যুক্তি বা কোনো অবস্থান দাঁড় করানো যায় না। বিষয়টা হলো যে তাদেরকে আন্তরিক হতে হবে। বারবার তাদেরকে বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেমন কালকে বলেছেন এবং আজকে ওনার ভাষণ দেওয়ার কথা রয়েছে মূল পর্বে। আমরা আশা করছি যে আজও উনি তুলে ধরবেন আমাদের যে বাস্তব চিত্র, বাংলাদেশ এবং বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে বাস্তব চিত্র, আশা করা যায় সেটি উনি অবশ্যই তুলে ধরবেন। তো সেইখান থেকে তাদেরকে, যারা নিয়ন্ত্রক বিশেষভাবে আর কি, ঘোষিত নিয়ন্ত্রক, তাদেরকে আন্তরিক হতে হবে এবং ফান্ড না বাড়ালে, জাতিসংঘ মহাসচিব এরই মধ্যে বলে ফেলেছেন যে জলবায়ু তহবিলে ফান্ড না বাড়ালে এবং কার্যকর ভূমিকা এটি বন্ধে, এখানে একটি লক্ষ্যমাত্রা আছে যে 2030 সালের মধ্যে 43% কমিয়ে আনা, কার্বনাইজেশন কমিয়ে আনা, এবং 2050 সালে এটিকে শূন্যের কোঠায় নেওয়া। তো সেটার জন্য খুব বেশি সময় নাই, কাজ শুরু করতে হবে এখনই, এবং কাজ শুরু করতে গেলে অনুন্নত দেশগুলোর পয়সা দরকার। কার্বন নিঃসরণে যেটা সবচেয়ে জরুরি যে শিল্প বিপ্লব, সবুজ শিল্প বিপ্লব, সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো কিছুটা দেখা যায় যে গাছাড়া ভাব। এটা কি কারণ? এটার বড় কারণ আর্থিক সংকট। এই সবুজ শিল্প গড়ার জন্য তাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দরকার। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই জায়গাটিতেই বেশি করে নক করেছেন যে আমাদের এই সহায়তা দিতে হবে। অনুন্নত দেশগুলো আগ্রহী, গাছাড়া ভাব মানে তাদের সামর্থ্য নাই, সেই কারণেই তারা আগাতে পারছে না। সহায়তা দুইটার জায়গায় দরকার, পরিষ্কার, একটা হলো আর্থিক আর একটা প্রযুক্তিগত। এই সম্মেলন থেকে সবুজ শিল্প বিপ্লবের একটা সুন্দর রূপরেখা আসবে আমাদের প্রত্যাশা। সেটা আমরা দৈনিক বণিক বার্তার শিরোনাম দেখছিলাম যে এখানে খুব রেড অ্যালার্টের মতো একটি শিরোনাম, ব্রাজিল আর্জেন্টিনার পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশে। আমরা গতকালও দেখেছি যে গত 24 ঘন্টায় 7 জন মারা গেছেন এবং প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। আমি যেটা বলতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম, এই শুকনো মৌসুমে এসে কিন্তু আমরা দেখছি ডেঙ্গুর প্রভাব এবং ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে। এর কারণটা কি বলে আপনি মনে করেন? এইটা বেশি হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে যে বর্ষা মৌসুমে যেমন রোদ বৃষ্টির কারণে, বিশেষ করে বর্ষা মৌসুমের বৃষ্টির কারণে মশার যে আপনার প্রজনন, সেটা কিছুটা হলেও ব্যাহত হয়, পানিতে ধুয়ে যায়, যার কারণে প্রজনন ব্যাহত হয়। এখন শীত আসার সাথে সাথে মশা বাড়বে, পর্যাপ্ত পরিমাণে মশা বাড়বে, এবং মশাই তো মূল উৎস ডেঙ্গুর। হ্যাঁ, তো এইখানে যেটি বলা হচ্ছে, মানে বারবার মানুষের ওপরে চাপানো হচ্ছে, চিকিৎসকরা, গবেষকরা, বিশেষজ্ঞরা সবাই বলছেন যে জনসচেতনতার বিকল্প নেই।
সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট করে আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে জনসচেতনতা দরকার এবং রোগীকে সময় মতো হসপিটালাইজ করা দরকার এবং তার চেয়ে বেশি দরকার মশক নিধনে কার্যকর পদক্ষেপ। শুধু মানে সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাবে তা তো না, মানে আমরা ব্যক্তি পর্যায়ে সচেতন হব এবং ডেঙ্গুর উৎসগুলো নির্মূল করা। জি দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে